এই ওইদিকে ডাইনিং রুমে খাওয়া দাওয়া হচ্ছে। ওরা যেতে সাহস পাচ্ছে না, কারণ আমি নেই। আমি না থাকলে বিড়াল পর্যন্ত তাদের খাওয়ার মাঝখানে ঢুকতে পারে না। শুধুমাত্র আমি যখন খেতে যাব তখনই ওরা আসবে, আর আমার বাবা থাকলে বাবার কাছে যাবে। আমাদের বহুল আকাঙ্ক্ষিত রাতের ডিনার তৈরি হয়ে গেছে। আজকে ছিল খুবই ভিআইপি আইটেম, যেটা সাধারণত হয় না, মানে খুব দুষ্প্রাপ্য কিছু এবং কপাল নিয়ে জন্ম নিতে হয় এটা খাওয়ার জন্য। কারণ ডিম তো আমাদের বছরে 365 দিনের মধ্যে 340 দিনই থাকে, কিন্তু ডিমগুলো হয় বেশিরভাগ সময় ডিমের পানি। মানে ডিমের পানি বলতে আমি যেটা বোঝাচ্ছি, যে ওই মহিলা যে একটা স্পেশাল রেসিপি করে, যেটা আমি দুই চোখে দেখতে পারি না, সেটা হচ্ছে কাঁচা পানির মধ্যে হলুদ মরিচ ছেড়ে দেয়, সেই পানিটা একটু গরম হয়, তারপর সেই ফুটন্ত পানির মধ্যে একটা ডিম টপ করে ভেঙে ছেড়ে দেয়। সেটা অতি বিশ্রী একটা অখাদ্য হয়। তো আজকে কেন এই ধরনের স্পেশাল ডিমের কারি করা হলো, মানে এমন করে বলছি ব্যাপারটাকে, ওরকম স্পেকটাকুলার কিছু যে হয়েছে দেখতে তা নয়, কিন্তু তারপরেও এভাবে বলার কারণ হচ্ছে এই যে একটা এক্সট্রা এফোর্ট দেয়া হয়েছে বাড়তি, আজকে কেন এটা করা হলো এর পেছনেও কারণ আছে। কারণ দুপুরবেলা ঈদের পরে প্রথমবারের মতো কোরবানির মাংস রান্না করা হয়েছে। মানে ঈদের দিনের পরে মনে হয় এই পর্যন্ত কোরবানির মাংস আমাদেরকে দেয়া হয়নি টোটালি। তারা খেয়েছে কিন্তু আমাদের দেয়া হয়নি। তো এই যে খাসির মাংস রান্না করলো দুপুরবেলা, সেই মাংস তো আমাদেরকে দেখালাম গত ভিডিওতে যে 3 টুকরার মতো দিয়েছে। প্রথমবারের মতো সলিড পিস খেয়েছি। ঈদের দিনের পরে প্রথম মাংস খেয়েছি এবং পুরো ঈদের মধ্যে প্রথম সলিড পিস খেয়েছি। এটা একটা রেকর্ড। এখন ওই যে রান্না করলো মাংসটা, এই মাংস তো রাতে আমাদেরকে দেয়া হবে না, এটা শুধু তাদের জন্য। একে তো কোরবানি ঈদের পরে 7 দিন পরে প্রথমবারের মতো মাংস রান্না করলো। প্রথম দিন তো ঠিকমতো দিলই না, তারপরে রান্না করলো 7 দিন পরে। সেই মাংস এমনভাবে রান্না করলো যে দুপুরবেলা 3 পিস খেলাম আমি, 3 পিস, আমার বাবা 3 পিস, তারপরে রাত্রেবেলা আমাদের জন্য সেই মাংস রাখাই গেল না। মানে আমাদের জন্য সেটা নাই। এখন তারা হাজব্যান্ড ওয়াইফ, তারা খাবে, বাচ্চারা খাবে, আর আমাদের জন্য রান্না করা হয়েছে এই ডিমের ভুনা। এই জন্য আজকে ডিমের এত ভুনা। এই জন্যই বললাম যে আজকে এত ডিমের প্রতি এক্সট্রা এফোর্ট দেওয়ার কারণ আছে। এই কারণ হচ্ছে মাংসের বদলে ডিম। পরবর্তীতে এটা ছিল পরের দিন দুপুরে, মানে শুক্রবার দিন দুপুরে লাঞ্চের ভিডিও। শুক্রবার দিন দুপুরে আবু ডাকাডাকি করছে, কারণ আমি তো আগে থেকেই একটা গন্ধ পাচ্ছি, স্মেল পাচ্ছি। কারণ মাংস ব্যাপারটা এরকম, এটা যদি বাসায় রান্না করা হয়, মানে যার একটু বোধ বুদ্ধি আছে, নাকে একটু কাজ করে কিছু, এটা বোঝা যায়, এটা টের পাওয়া যায়। তো আমি তো গত বেশ অনেক দিন ধরেই বুঝতে পারছি আলামত আছে, আমার বাবাও বুঝতে পারছে। এখন আসলে ব্যাপারগুলো খুবই ছোটোখাটো বিষয়, কিন্তু এক ফ্যামিলিতে থাকলে দিনের পর দিন যদি কেউ এই ধরনের নোংরামি করে, এগুলো কিন্তু একটা সময় চোখে পড়ে। যেমন ওই যে বললাম যে ঈদের পরে সর্বপ্রথম মাংস রান্না করা হয়েছে 7 দিন পরে। ঈদের পরে তো সে মহিলা চলেই গেল, কোনো মতো ঈদের দিন বিকালেই সে চম্পট। ঈদের দিন একটু কোনো মতো একটু মাংস রান্না করে ঈদের দিনেই সে চম্পট বাবার বাড়ি। প্রতি বছর ইচ্ছা করে এই কাজটা সে করে, এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে। এটা হয়তো বা মাংস বাঁচানোর জন্যই করে। ওই যা যা তার নেওয়ার ওগুলো সে নিয়ে বাবার বাড়ি চলে যায়, তারপরে ঈদের 5-6 দিন পরে আসে। তাহলে এই প্রাথমিক ধাক্কাটা থেকে বাঁচা যায়। মানে এই 5-6 দিন থাকলে একটু সেমাই পায়েস রান্না করতে হবে, একটু ডেজার্ট রান্না করতে হবে, বাসায় 2-1 জন মানুষ আসতে পারে, যদিও আসে না। আমাদের বাসায় কোনো কুকুরও আসে না, আমাদের বাসার পরিবেশ সবাই জানে। তারপরেও মনে একটা ভয় কাজ করে। আমার আশেপাশে আমার মামার বাড়ি, নানার বাড়ি 10 মিনিটের রাস্তা, যদি কেউ আসে, অথবা কোনো কাজিন যদি আসে, অথবা যে কেউ যদি আসে না, তারপরেও তো মনটা ছোট, মন দুর্বল, মন ভয় করে যদি আসে। আর তাছাড়া আর কেউ আসুক না আসুক, এই ঈদের 4-5টা দিন একটু ভালো মন্দ খেতে হয় না, পোলাও মাংস সেমাই টামাই রান্না করতে হয়। দেখা গেছে আমার বাবা একটু এক্সপেক্ট করে একটু কিছু খাবে,
তো এগুলো করার হাত থেকে বাঁচার জন্য ওই কাজটা উনি ইচ্ছা করেই করে। তো সর্বপ্রথম ঈদের পরে 7 দিন পরে এসে সে রান্না করেছে। এর মাঝখানে তো কলা রুটি সিঙ্গারা হাবিজাবি খেলাম, এর মাঝখানে তারা রান্না করে খেয়েছে। এই ঈদের মাংস দুপুরবেলা দিয়েছে আমাদেরকে সর্বপ্রথম, এবং সর্বপ্রথম সলিড পিস। এর আগে তো একেবারে ডিক্লেয়ার করে দিয়েছি যে হারাম, যদি একটা তেল চর্বি পটকার বাইরে যদি একটা কিছু থাকতো সেই পাতিলে, তাহলে আমি কিছু বলতামই না। মনের ভুলেও একটা সলিড পিস সেখানে ছিল না ঈদের দিন, যেটা আমাকে আর আমার বাবাকে দেওয়া হয়েছিল আলাদা পাতিলে। এবং তাদের তো আলাদা পাতিল, সবসময় তাদের পাতিল তারা সঙ্গে সঙ্গে ক্যারি করে। রান্নাঘর থেকে রান্না করে নিয়ে বেডরুমে যাওয়ার সময় পাতিল কোমরে করে নিয়ে যায় ওই মহিলা, বড় বড় পাতিল। এটা ওনার অভ্যাস আছে, ওনার শক্তি আছে, সামর্থ্য আছে, নোংরামি করার মতো এফোর্ট উনি দিতে পারে। তো এখানে দুপুরবেলা ওই যে 7 দিন হয়ে গেছে, তার টার্গেট ফুলফিল হয়ে গেছে। সে যেটা চেয়েছিল, যে আয়টা করতে চেয়েছিল, যে সঞ্চয় করতে চেয়েছিল, বা যেই নোংরামিটা তার মাথায় ছিল, সে প্ল্যান সে প্রপারলি সাকসেসফুলি কমপ্লিট করে ফেলেছে। তো একটা মিশন যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন 7 দিন পর একটা ট্রিট দেওয়াই যায়। ওই জন্য ওই যে আমাকে আর আমার বাবাকে মাংস দেওয়া হয়েছে ওই দিন, কোরবানির মাংস। তো এই জন্যই বলি যে বাসায় যে কোরবানি দিলাম, দিয়ে কি হলো, না বিলি বন্টন করতে পারলাম, না আত্মীয় স্বজনকে খাওয়াতে পারলাম দাওয়াত দিয়ে, না কি নিজের মতো কিছু করতে পারলাম, নাকি নিজেরা খেতে পারলাম। যারা কোরবানি দেয় সর্বপ্রথম আবেগে তো সব কিছু চলে না, নিয়মটা নাকি এটাই আমি যতটুকু শুনেছি, যে যে কোরবানি দিচ্ছে সর্বপ্রথম তার নিজের খেতে হবে মাংসটা। কারণ ইসলাম ধর্মটা এরকম, এখানে সব কিছু একটা কমপ্লিট কোড অফ লাইফ, এখানে সব কিছুই বলা আছে। এখানে ভণ্ডামি করার বা আবেগ দেখানোর কোনো সুযোগ নেই। আপনি যদি আত্মীয় স্বজনকে বিলাতে পারেন তাহলে খুব ভালো, বিলিয়ে খাবেন, এটাই করতে পারলে ভালো, সবচেয়ে উত্তম। সবার সাথে শেয়ার করে খাবেন। এমনকি আপনার পরিবারে যদি সদস্য সংখ্যা বেশি থাকে, আপনি যদি বিলি নাও করেন, আপনি যদি নিজেও খান, সংরক্ষণ করেন, সেটাও বলা আছে, করতে পারবেন। এটা করলে যে কোরবানি হবে না ব্যাপারটা এরকম না। তবে 3 ভাগ করতে পারলে ভালো, করে খাওয়াটা উত্তম। না করলে যে কোরবানি হবে না এটাও কোথাও বলা নেই। আচ্ছা, সেটা নয় গেল, ওই প্রশ্ন তো আসেই না। নিজে খাওয়ার জন্য যেটা সর্বপ্রথম যে ব্যক্তি কোরবানি দেয়, তাকে সর্বপ্রথম দিনের মাংস, কোরবানির মাংস খেয়ে তার দিনটা শুরু করতে হয়। এটা নাকি উত্তম, এটা ভালো। আমি এত জোর দিয়ে কিছু বলছি না, কারণ আমি ওরকম কোনো বিজ্ঞ বা স্কলার কেউ না। তো এই যে যারা কোরবানি দিচ্ছে তারাই ঠিকমতো মাংস খেতে পাচ্ছে না, কারণ এই মহিলার সাথে কে কথা বলবে, কে এর সঙ্গে তর্ক করবে, কে এর সঙ্গে বাহাস করবে, কে ঈদের দিন ঝগড়া করবে, কে কোন কথা বলে বিপদে পড়বে। না ভাষা ভালো, না ব্যবহার ভালো, না কথা ভালো, না কথা ডেলিভারি ভালো, মার মুখী একটা বাজে আচরণ, সারাক্ষণ ছ্যান 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 ছ্যান। তো এর সঙ্গে তো আমরা কেউ কিছু বলি না, ইচ্ছা করে, রুচির কারণে। ওই জন্য এগুলো সহ্য করি, এবং ওই জন্য কোরবানির প্রতি একটা চলে আসছে এখন, যে এখন মনে হয় যে কোরবানি দিয়ে হচ্ছেটা কি, দিলেই কি না দিলেই কি। যেমন আমি একদিন ছাগলকে খাওয়ালাম, তারপরে আগে যখন গরুর সামনে যেতাম আমার মনে হতো এগুলো অযথা যাচ্ছি, কোনো দরকার নাই। এইভাবে সেভাবে তো লাঞ্চ শেষ করলাম। তারপরে এটা হচ্ছে ডিনারের মোমেন্ট। রাত বাজে তখন 1টা। 2 দিন ধরে শুধু পোলাওয়ার গন্ধ পাচ্ছি। বাড়িতে পোলাও রান্না হয়েছে, মাংস রান্না হয়েছে, গন্ধ তো থাকেই, এটা তো আর একেবারে দূর করা যায় না। এই যে রাত্রেবেলা আমার জন্য তেহারি সাইজের 4টা পিস রেখেছে, আমার বাবাকেও ঠিক এরকম সাইজের 4টা পিস দিয়েছে। এটা হচ্ছে কোরবানির মাংসের চেহারা। ঈদের পরে রান্না করা সর্বপ্রথম কোরবানির মাংসের এই যদি হয় নমুনা, তারপরেও 7 দিন পরে, ঈদের 4-5 দিন পর্যন্ত শুধু কলা রুটি সিঙ্গারাই খেলাম। হোটেল মোটেল সব কিছু বন্ধ, বাইরে থেকে কিনে কিনে খেতে হলো। এই প্রথম রান্না করা মাংসের এই হচ্ছে নমুনা। তো সারা বাড়ি জুড়ে খালি পোলাওয়ের গন্ধ পাচ্ছি কয়েকদিন ধরে। ফ্রিজ খুললে পানি খেতে গেলে পোলাওয়ের গন্ধ, যেখানে যায় পোলাওয়ের গন্ধ। তো রাত্রেবেলা তারপরে বুঝলাম যে তারা নিজেরা খেয়ে দিয়ে পোলাও রান্না করে শেষ পর্যন্ত ফ্রোজেন পরোটা এনেছে, পরোটা দিয়ে মাংস খাবে তাদের নিয়ত হয়েছে। পোলাওটা তখন তাদের কাছে হয়ে গেছে প্রায়োরিটি লেস একটা খাবার, প্রায়োরিটি কমে গেছে। কারণ 2-3টা জাল হয়ে গেছে, পোলাওটা গরম করা হয়েছে, ভাজা করা হয়েছে, খাওয়া দাওয়া শেষ তলানির দিকে। তো তখন সামান্য পরিমাণ পোলাও বেঁচে গেছে, সেই পোলাওটা আমাকে আর আমার বাবাকে রাত্রেবেলা দেয়া হয়েছে।
অথচ আমি 2 দিন ধরে শুধু পোলাওর গন্ধ পাচ্ছি, মাংসের গন্ধ পাচ্ছি। আমাদেরকে দেয়া হচ্ছে ডিম, ডিম ভাজি, ডিমের পানি, ডিমের ভুনা বা অন্য কোনো মাছ, এই ধরনের। মানে ঈদটা যে গেল, ঈদের কোনো আলামত খাওয়া দাওয়ার দিক থেকে ঘরের ভিতর পেলাম না। সাধারণত মানুষ ঈদের আলামত বোঝে মানুষ খাওয়া দিয়ে। কোরবানি ঈদের ওয়েদারটা, অ্যাটমসফিয়ারটা, এটা মানুষ বুঝতেই পারে ঘরের মাংস দিয়ে। ঘরের মাংসের গন্ধ, মাংসের তরকারি, সকালে বিকালে মাংস, এগুলাই হচ্ছে, এটা হচ্ছে ট্র্যাডিশন আমাদের। তো এইগুলাই আমরা এইভাবেই আগের জীবন পার করেছি, এভাবেই আমাদের এক্সপেকটেশন থাকে, আমরা এইভাবেই চলি, এইভাবেই খাই। তো এখন এই হঠাৎ যে একটা কৃত্রিম ঝামেলা তৈরি করা হয়েছে, এই লাইফের সঙ্গে আমরা একেবারেই অভ্যস্ত না, এবং খুবই এম্বারেসিং, এবং দিনের পর দিন এটা খুবই মানে খুবই বাজে একটা উইয়ার্ড একটা বিষয়। মানে এটা নিয়ে ঠিক কথাও বলা যায় না, কেউ কোনো প্রতিবাদও করতে পারে না। মানে আমার বাবাও বলতে লজ্জা পায় যে খাওয়ার মতো বিষয় নিয়ে কথা বলবো কীভাবে, বা এগুলো নিয়ে কীভাবে কথা বলি, মানে লজ্জা পায়। ভদ্রলোক তো, শিক্ষিত লোক, সে তো জীবনে এগুলো এসব করে নাই, এসব নোংরামি চোখে দেখে নাই। ভালো ফ্যামিলিতে বিয়ে করেছে, ভালো শ্বশুরবাড়ি পেয়েছে, ভালো জায়গায় ভালো মানুষের সঙ্গে মেলামেশা করেছে। শেষ বয়সে যে একটা বস্তির মেয়ে যে বাড়িতে চলে আসবে, এই ধরনের নোংরা পলিটিক্স যে কখনো সহ্য করতে হবে, এগুলা যে কখনো দেখতে হবে, এগুলো তো সে কখনো জানেও নাই, বুঝেও নাই, এগুলার প্র্যাকটিসও নাই। সে বলে আমার লজ্জা লাগে এগুলো নিয়ে কথা বলতে। তাকে যদি মানে ঘাস, খড়, কুটা, গোবর, খৈল যা কিছু একটা দিক সামনে, আমার বাবা মাটির মতো শুধু খেয়ে চলে যায়, না খেতে পারলে রেখে দেয়, তুলে ফেলে দিয়ে চলে যায়। কারণ সে জানে তার ছেলের মধ্যে সমস্যা আছে, ছেলেই এগুলা বউকে দিয়ে করায়, বা ছেলেই এগুলার পেছনে পেছনে সাপোর্ট করে। এই জন্য বউকে আর সে কিছু বলে না, আর কথা বলার রুচিও পায় না মহিলা। তো আগেও বলেছি যে আমাদের গাছে কাঁঠাল হয়, কাঁঠাল তো আসলে আমরা খেতেই পারি না। মানে ওই মহিলা নিজে পেরে নিজের মতো খেয়ে বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে নিজের ঘরে নিয়ে আগে ভাগে খোঁজ রাখে, নিজে ছিঁড়ে নিয়ে চলে আসে, ঘরে নিয়ে রেখে দেয় কাঁঠাল পেরে গাছ থেকে, তারপরে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। আমাদেরকে কিছু জিজ্ঞাসা করে না, বলেও না, দেয়ও না। তো আগে তো একটা সময় আম্মু যখন বেঁচে ছিল, আমার মা কাঁঠাল তুলে রাস্তার ছেলে মেয়েদেরকে ডেকে খাওয়াতো। মানে এত, মানে কে খাবে, খাওয়ার মানুষ নেই। কাঁঠাল আসলে এই জায়গায় খুবই একটা জিনিস, খুবই মানে কি বলে এটা, ঘৃণিত বলতে গেলে। মানে এত হয়, মানুষ এগুলো খায় না, আগ্রহ থাকে না। তো এখন হয়ে গেছে উল্টা বিষয়। উল্টা বিষয় বলতে এটাই বোঝাচ্ছি, মানে খাওয়া দাওয়া এত কষ্ট হয়, মানে এক এক বেলা এক এক ধরনের এত সব, মানে এইগুলা খাই, একটা খাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না। তো খেতে হয় অনেক দেরি। তো এখন না মাঝে মাঝে কাঁঠাল খেতে ইচ্ছা করে, মানে যখন যেটা না থাকে খেতে ইচ্ছা করে, এখন মাঝে মাঝে কাঁঠাল খেতে ইচ্ছা করে। আমার পাশেই নানার বাড়ি প্রচুর কাঁঠাল, মানে তারা গরুকে খাওয়ায়, এরকম কাঁঠাল হয়। আমি ওইভাবে যাই না, যাতায়াত নাই, বা ইচ্ছা করেই যাই না, বা যে কোনো কারণেই যাই না। বা তারা যা করেছে আমাদের সাথে, এই যে বাজে মহিলাটাকে আমাদের সঙ্গে যে এক ধরনের জোর করে আমাদের সংসারে করে দেওয়া হলো, সেট করে দেওয়া হলো, এই ব্যাপারটা সবাই মেনে নিলেও আমি মানতে পারি না ভেতর থেকে। ওই জন্যই আমি আসলে একটু কম কম যাই আমার মামা বাড়িতে, নানা বাড়িতে, কাছে হওয়া সত্ত্বেও। ওই জন্য বিকালবেলা বাইরে গিয়ে সামনে একটা ছোটো মোটো কাঁঠাল পড়েছে, কাঁঠাল কিনে ফেলেছি। বছরের প্রথম কাঁঠাল খাওয়া হলো ওই দিন। রাত 5টা বাজে, আমার ক্ষুধা লেগেছে, আমি ঠিকমতো খাইনি রাত্রে। আমার রাত জাগা হয় অনেক সময়, রাত্রেবেলা নিজে নিজে আমার ঘরের ভেতরে কাঁঠাল ভেঙে কাঁঠাল কিনে রেখেছিলাম, ওইটাই খাচ্ছিলাম। কারণ মাঝে মাঝে আজকাল কিছু সিজনের ফল খেতে ইচ্ছা করে।